হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা অন্য ধরনের ভিডিও। আজকের ভিডিওতে আমরা প্লেসমেন্ট সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আমরা ডিসকাস করব। তোরা জানিস টিসিএস হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট আইটি কোম্পানির মধ্যে পড়ে। তারা একটা প্লেসমেন্ট এক্সাম কন্ডাক্ট করে, তার নাম হচ্ছে টিসিএস এনকিউটি। এই ভিডিওটা যারা নতুন সেভেন সেমিস্টারে উঠলি, সিক্স সেমিস্টার পাস করে সেভেন সেমিস্টারে উঠলি, তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখ, তোরা টিসিএস এনকিউটি সম্বন্ধে একটা ডিটেলস ধারণা তোরা পেয়ে যাবি। টিসিএস এনকিউটি কি? টিসিএস হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তোরা জানিস একটা ওয়ান অফ দ্য বিগেস্ট আইটি কোম্পানির মধ্যে পড়ে। তারা একটা এনকিউটি এক্সাম, এনকিউটি অর্থাৎ ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট, এনকিউটি পুরো কথা হচ্ছে ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট কন্ডাক্ট করে অল ইন্ডিয়া ব্যাপী। সেইটা তোদের সেভেন সেমিস্টার এবং এইট সেমিস্টার স্টুডেন্টদের প্লেসমেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে? তোদের যারা 2027 পাস আউট, তাদের জন্য টিসিএস এনকিউটি দুবার হবে, মানে প্রতিবারই প্রত্যেক সালের পাস আউটদের জন্য টিসিএস এনকিউটি দুবার করে কন্ডাক্ট করানো হয়। একবার হয় অন ক্যাম্পাস, একবার হয় অন ক্যাম্পাস অ্যান্ড একবার হয় অফ ক্যাম্পাস। ওকে, একবার অন ক্যাম্পাস হয়, একবার অফ ক্যাম্পাস হয়। অন ক্যাম্পাসটা সবাইকার জন্য নয়। অন ক্যাম্পাসটা হচ্ছে যে যে কলেজ টিসিএস প্রায়োরিটি কলেজের মধ্যে ইনক্লুডেড। এবার তোর কলেজ টিসিএস প্রায়োরিটি কলেজের মধ্যে ইনক্লুডেড কিনা সেটা আমার বলা সম্ভব নয়, বা সেটা কোথাও টিসিএস ডিসক্লোজও করে না। তুই তোর কলেজের টিপিও বা প্লেসমেন্ট অফিসারের থেকে তুই সেটা কনফার্ম হতে পারিস তোর কলেজ টিসিএস প্রায়োরিটি কলেজের মধ্যে পড়ে কি পড়ে না। যদি তোর কলেজ টিসিএস প্রায়োরিটি কলেজের মধ্যে পড়ে, তাহলে তুই অন ক্যাম্পাসে দিতে পারবি এবং অফ ক্যাম্পাসে অবশ্যই দিতে পারবি। যারা যারা টিসিএস প্রায়োরিটি কলেজের মধ্যে পড়িস, তারাই টিসিএস অন ক্যাম্পাসের জন্য এলিজেবল। বাকিরা টিসিএস অন ক্যাম্পাসের জন্য এলিজেবল নোস। টিসিএস অন ক্যাম্পাসের জন্য সব কলেজ অবশ্যই এলিজেবল নয়, বা টিসিএস অফ ক্যাম্পাসের জন্য প্রত্যেকটা কলেজ এলিজেবল। টিসিএস অফ ক্যাম্পাস হোল ইন্ডিয়া ব্যাপী হয়। হোল ইন্ডিয়াতে প্রত্যেকটা কলেজ টিসিএস অফ ক্যাম্পাসের জন্য এলিজেবল। আশা করছি বোঝাতে পারলাম। তোদের অন ক্যাম্পাসের এক্সাম এই রিসেন্টলি হয়তো অনেক কলেজের নোটিফিকেশন এসে গেছে, বা কোনো কলেজে আসেনি, তাদেরও চলে আসবে এই আগস্টের মিডিলে অথবা আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ 2026 এর মিডিলে, অর্থাৎ অথবা 26 এর শেষের দিকে, বা 27 এর প্রথম প্রথমের মধ্যে তোদের অন ক্যাম্পাস নিচে যাবে। খুব ভুল না হলে 26 এর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোদের অন ক্যাম্পাসের এক্সাম হয়ে যাবে, অন ক্যাম্পাসের এনকিউটি এক্সাম হয়ে যাবে তাদের জন্য। অথবা অফ ক্যাম্পাসের জন্য তোদের দুজনকারই সিলেবাস সম্পূর্ণ সেম থাকে। আমরা দুজনারই জন্য তোরা যদি ভিডিওটা শেষ অবধি দেখিস, সিলেবাস সম্পর্কে ডিটেলস ধারণা তোরা পেয়ে যাবি, এবং কি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, সম্পূর্ণ আমরা ডিটেলসে ডিসকাস করবো, ঠিক আছে? অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস আমরা বললাম, অফ ক্যাম্পাস সবাই এলিজেবল। অন ক্যাম্পাস যারা প্রায়োরিটি কলেজ খালি তারা এলিজেবল। এই তো গেল পরীক্ষাটা কি। এবার বলি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তোরা কি করে জন্য টিসিএস এর জন্য এলিজেবল হবি। ফার্স্টলি তোদের, তোরা যে কোনো বিইবি থেকে যে কোনো ব্রাঞ্চ হতে পারিস, এনি ব্রাঞ্চ, কোনো ব্যাপার নয়। তোরা সিএস হোক অথবা মেকানিক্যাল হোক, ডাজেন্ট ম্যাটার, তোরা এনি ব্রাঞ্চ তোরা এলিজেবল টিসিএস এনকিউটি এক্সামের জন্য। এমসিএ যারা, তারাও এলিজেবল। যারা এমসিএ পরীক্ষা দিয়ে এসছে বা অথবা যারা এমসিএ কোর্স করছে, তারা অবশ্যই এলিজেবল। ওকে, তারপর মনে রাখতে হবে 60% নাম্বার, 60% থ্রু আউট ইউর একাডেমিক্স তোকে 60% মেনটেন করতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা যারা আছে তাদের ডিপ্লোমা, এবং পরবর্তীকালে গ্রাজুয়েশনের ক্ষেত্রে তোর যত অব্দি সেমিস্টার দিয়েছিস, সেমিস্টারের টোটাল সিজিপিএ যেন, তার মানে এই নয় যে প্রত্যেকবারে 60% রাখতে হবে। তো টোটাল যে সিজিপিএটা গ্রাজুয়েশনে যত অব্দি পরীক্ষা দিয়েছিস, মানে তোর যদি যখন তুই টিসিএস এর ফর্ম ফিল আপ করবি তার আগে অব্দি, অর্থাৎ সিক্স সেমিস্টার অব্দি, তোর যত অব্দি সিক্স সেমিস্টার যদি রেজাল্ট বেরিয়ে যায়, তত অব্দি তোর অ্যাভারেজ যেন 60% এর উপর থাকে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। একটা হচ্ছে এনি ব্রাঞ্চ তোর এলিজিবল, 60% তোকে থ্রু আউট ইউর একাডেমিক্স মেনটেন করতে হবে, এটা একটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, তোর তুই অ্যাপ্লাই করার সময় তোর একটা অ্যাক্টিভ ব্যাকলগ অ্যালাউ, একটা অ্যাক্টিভ ব্যাকলগ টিসিএস অ্যালাউ করে, একটা অ্যাক্টিভ ব্যাকলগ থাকতে পারে। যে একটা বেশি থাকলে সেটা এলিজিবল নয়। ওকে, এছাড়াও একটা এডুকেশন গ্যাপ, মানে 1 ইয়ার এডুকেশন গ্যাপের বেশি যদি এডুকেশন গ্যাপ থাকে, তাহলেও সেখানে তারা এলিজিবল নয়। মানে তোর ম্যাক্সিমাম এডুকেশন গ্যাপ 1 ইয়ার হতে পারে, মানে ম্যাক্সিমাম এডুকেশন ইয়ার গ্যাপ তোদের 1 ইয়ার হতে পারে, তার থেকে বেশি যেন না হয়। এই কটা যদি থাকে তাহলে তোরা টিসিএস ইনস্টিটিউশন এলিজিবল। তোরা ম্যাক্সিমাম যদি এলিজিবল হবি আমি জানি। ওকে, যদি তোরা এলিজিবল হোস তাহলে ভিডিওটা শেষ অব্দি কন্টিনিউ কর, এবং ভিডিওটা হেল্প পেলে তোরা বন্ধুদেরকেও শেয়ার কর, যাতে বন্ধুরা এই টিচার্স এনকিউটি সম্বন্ধে পুরো ডিটেলস ধারণা পেতে পারে এবং তারা এই ভিডিওটা সুবিধা নিতে পারে। এই তো গেল এলিজিবিলিটি। এবার আসবে কি কোয়েশ্চেন্স আছে, কি সিলেবাস আছে। মনে রাখতে হবে টিচার্স এনকিউটিতে টোটাল 82 কোয়েশ্চেন্স আছে। টোটাল কটা কোয়েশ্চেন? 82 মিনিট, 82টা কোয়েশ্চেন থাকে। সময় হয় 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট। টোটাল সময় থাকে 1.5 আওয়ার, অর্থাৎ 1.5 ঘন্টা।
কোনো টিসিএস ইনস্টিটিউটে নেগেটিভ মার্কিং নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। টিসিএস ইনস্টিটিউটের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। অনেক প্লেসমেন্ট এক্সামের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকলেও টিসিএস ইনস্টিটিউটের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। আপাতত আমরা জানি কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে আগের বছর অবধি এই রুলসটা ছিল। 2027-এ হয়তো বদলে দিতে পারে, কিন্তু 2026 অবধি যেটা হয়েছে, 2026 অবধি টিসিএস ইনস্টিটিউটে কোনো নেগেটিভ মার্কিং ছিল না। 2027-এও আশা করছি কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তবুও তোরা এক্সাম দেওয়ার আগের মুহূর্তে তোরা অবশ্যই চেক করে নিবি আছে না নেই। সাধারণত নেগেটিভ মার্কিং থাকে না, 2026 অবধি তো ছিল না। এই তো গেল এক্সামের কটা কোয়েশ্চেন থাকবে, 90 মিনিট সময়, এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার আসি যে কিভাবে 80 কোয়েশ্চেনটা ডিভাইডেড, যে আজ 82টা কোয়েশ্চেন বললাম কিভাবে ডিভাইডেড। এই টিসিএস ইনস্টিটিউটের পুরো কোয়েশ্চেন পেপারে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পার্ট এ, একটা হচ্ছে পার্ট বি। ঠিক আছে, একটা পার্ট এ এবং একটা পার্ট বি। এখানে একটা সুবিধা যেটা আমরা বলতে পারি, তোরা যদি কোডিং সম্পর্কে এতটাও স্ট্রং না হোস, কোডিং যদি খুব একটা ভালো যদি না পারিস, তাহলেও তোরা একটা প্যাকেজ টিসিএস থেকে নিয়ে যেতে পারবি। তোরা যদি একটু ভালো করে অ্যাপটিটিউডটা করিস, তাহলে একটা ভালো প্যাকেজ তোরা টিসিএস থেকে নিয়ে যেতে পারবি। কিভাবে না, আমাদের টিসিএস ইনস্টিটিউটের দুটো পার্ট হয়, একটা পার্ট হচ্ছে ফাউন্ডেশন পার্ট, একটা হচ্ছে অ্যাডভান্স পার্ট। পার্ট এ হচ্ছে ফাউন্ডেশন, পার্ট বি হচ্ছে অ্যাডভান্স। ওকে, ফাউন্ডেশন পার্ট তিনটে পার্টে ডিভাইডেড, একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, একটা হচ্ছে ভার্বাল অ্যাবিলিটি, একটা হচ্ছে রিজনিং। ঠিক আছে, প্রথমে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, তারপর ভার্বাল অ্যাবিলিটি, এবং তারপর হচ্ছে রিজনিং। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 20টা কোয়েশ্চেন থাকবে, 25 মিনিট টাইম। ভার্বালের 25টা কোয়েশ্চেন, 25 মিনিট টাইম। রিজনিং এর 20টা কোয়েশ্চেন, 25 মিনিট টাইম। মনে রাখতে হবে এর জন্য প্রত্যেকটা সেকশনাল টাইমিং দেওয়া থাকে, পুরোটার জন্য কিন্তু টাইম দেওয়া থাকে না। মানে কি বলতে চাইছি, দ্য নিউমেরিক্যাল অ্যাবিলিটি হচ্ছে যে কোয়ান্টের কোশ্চেন থাকে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যাকে বলে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাবিলিটি, যেটাকে কোয়ান্ট বলি। এই কোয়ান্টের জন্য 20টা কোশ্চেন থাকবে, এই 20টা কোশ্চেনের জন্যই 25 মিনিট পাবি। তাতে তুই যদি সময় শেষ করতে পারিস তো পারবি, নয়তো সেটা অটো সাবমিট হয়ে যাবে, তোর কাছে কিছু করার নেই। তুই ভাবলি যে আমি নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে বেশি সময় দেবো, ভার্বালে কম সময় দেবো, সেটা কিন্তু তুই করতে পারবি না। এটা আমরা যখন প্রিপারেশন নেব, তখনই এটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবো যে আমরা প্রত্যেকটা সেকশনাল টাইম আউট থাকে, টোটাল টাইম আউট কিন্তু নয়। নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 20টা কোশ্চেনে 25 মিনিটেই তোকে শেষ করতে হবে। তার মধ্যে যদি না করতে পারিস, ওটা নিজে নিজে অটো সাবমিট হয়ে নেক্সট সেকশনে চলে যাবে, তোকে সাবমিটও করতে হবে না, মানে তোর কাছে কোনো সাবমিটের অপশনই থাকবে না বেসিক্যালি। তুই প্রত্যেকটাকে সেভ করে যাবি, অটোমেটিক্যালি টাইম আউট হয়ে গেলে তুই ওটা নেক্সট সেকশনে চলে যাবি। তোর যদি টাইম বেঁচেও থাকে, তোর কাছে কিছু করার নেই, তোকে বসে থাকতে হবে। তুই কিন্তু এক্সট্রা টাইম, মানে তুই যদি এক্সট্রা সামনের দিকে এগিয়ে যেতে পারবি না। কথার কথা বলছি, ভার্বাল অ্যাবিলিটিতে 25টা কোশ্চেন, 25 মিনিট টাইম। ভার্বাল অ্যাবিলিটির ক্ষেত্রে টাইমটা একটু বেঁচে যায়, অনেকের ক্ষেত্রে ভার্বাল অ্যাবিলিটি একটা বেঁচে যায়। যারা তোরা একটু ইংলিশে স্ট্রং আছিস, তাদের ক্ষেত্রে ভার্বাল অ্যাবিলিটি জায়গাটা একটু ইজি লাগবে। ভার্বাল অ্যাবিলিটির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে টাইমটা বেঁচে যায়। 25টা কোশ্চেন 25 মিনিট একদম লাগে না, 25টা কোশ্চেন 15 থেকে 17 মিনিটের মধ্যে আরামসে করা যায়। ফলে ওখানে তো 5 থেকে 7 মিনিট বেঁচে যায়, কিন্তু ওই 5-7 মিনিট তুই অন্য কোথাও ইউটিলাইজ করতে পারবি না। তুই, তোর কাছে কোনো এগিয়ে যাওয়ার অপশনই থাকবে না, অটো সাবমিটের অপশন থাকবে। তুই অটোমেটিক্যালি তোর 25 মিনিট সময় চলে গেলে তুই নেক্সট সেকশনে মুভ করে যাবি। আশা করছি বোঝাতে পারলাম। কোয়ান্টের থাকবে 20টা কোশ্চেন, ভার্বাল অ্যাবিলিটি 25টা কোশ্চেন, এবং রিজনিং এর থাকবে 20টা কোশ্চেন। এই হলো তোর রুলস। ফাউন্ডেশন পার্টের এটাই হচ্ছে রুলস, 20টা, 25টা এবং 20টা। ঠিক আছে, প্রথমে যে সেকশনটা আছে তোর টিসিএস ইনস্টিটিউটে, তুই যখনই লগ ইন করবি, প্রথম যে সেকশনটা আছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল, অর্থাৎ কোয়ান্ট। কোয়ান্টের পর আসবে আই থিঙ্ক ভার্বাল, এবং লাস্টে আসবে রিজনিং, যে অর্ডারে লেখা আছে। অথবা ভার্বাল রিজনিং আগে পরেও আসতে পারে, মোট কথা কোয়ান্টটা আগে আসবে। আশা করছি বলতে পারলাম। মনে রাখতে হবে এই সব পরীক্ষার কোনো নেগেটিভ মার্কিং নেই। পার্ট বি, পার্ট বি টা কি হয়, পার্ট বি টা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স সেকশনে প্রথমে থাকে অ্যাডভান্স কোয়ান্ট এবং অ্যাডভান্স রিজনিং, যেটা এই কোয়ান্ট এবং রিজনিং থেকে একটু অ্যাডভান্স সেকশন থাকে। সেকেন্ড পার্ট বি তে থাকে অ্যাডভান্স কোয়ান্ট এবং অ্যাডভান্স রিজনিং। প্রথম পার্ট হচ্ছে অ্যাডভান্স কোয়ান্ট এবং অ্যাডভান্স রিজনিং। তার জন্য কটা কোশ্চেন থাকবে, 15টা কোশ্চেন থাকবে, 25 মিনিট সময়। 15টা কোশ্চেন, 25 মিনিট সময়। এখানে তোদের একটা জিনিস মনে হতে পারে যে দাদা ফাউন্ডেশন পার্টের যে কোয়েশ্চেন, তার থেকে অ্যাডভান্স কোয়ান্টের কোয়েশ্চেন শক্ত হবে। দেখ, সবসময় এটা ট্রু না হতে পারে, বেশিরভাগ সময় ট্রু হবে, কিন্তু অলওয়েজ যে ট্রু হবে সেটা না হতে পারে। অনেক সময় আমরা দেখা যায় 2026 অন ক্যাম্পাসের সময় দেখা গেছিল যে ফাউন্ডেশন সেকশনে যে কোয়ান্ট ছিল, সেটার থেকে অ্যাডভান্স সেকশনে কোয়ান্টটা ইজি ছিল। ওকে, এইটা তোদের মাথায় রাখতে হবে। অ্যাডভান্স কোয়ান্ট আর রিজনিং মিলিয়ে 15টা কোশ্চেন থাকবে, এবং তার জন্য টোটাল থাকবে 25 মিনিট। ঠিক আছে, নাও আসবে আমরা কোডিং সেকশন।
কোডিং এ টোটাল দুটো কোশ্চেন থাকে। তোদের অনেকে অনেক ভিডিওতে অনেকে বলে দুটো, অনেকে বলে তিনটে। আমি যেটা বলছি দিস ইজ ফাইনাল এবং 100% ট্রু। তোদের টিসিএস পরীক্ষায় দুটো কোডিং কোশ্চেন থাকে। কটা কোশ্চেন করতে থাকে? দুটো কোডিং কোশ্চেন। সময় থাকে 90 মিনিট। কিরকম ভাবে টাইমটা ডিভাইড করা থাকে? একটার জন্য 30 মিনিট, পরেরটার জন্য 60 মিনিট। ফার্স্টেরটার জন্য 30, পরেরটার জন্য 60 মিনিট। ঠিক আছে? কোডিং কোশ্চেনটা কিরকম ভাবে থাকে না, আবার বললাম যে কোডিং এর ক্ষেত্রে ওটা সেকশনাল টাইম। প্রথম কোশ্চেনটা তুই যতক্ষণ তোকে দেওয়া আছে ততক্ষণ তোকে করতে হবে, যদি না হলে ওরা নিজে নিজেই টাইম আউট হয়ে যাবে। অ্যাডভান্স কোডিং এর ক্ষেত্রে প্রথম যেটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে বেসিক কোডিং থাকে, মানে বেসিক ফান্ডামেন্টালের উপর থাকে। আর সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে একটু অ্যাডভান্স সেকশনের উপর থাকে। ঠিক আছে? বেসিক সেকশন বলতে অ্যারে, স্ট্রিংস, এইসব জিনিসের উপর থাকে। আর অ্যাডভান্স সেকশনে একটু হায়ার, অর্থাৎ ডায়নামিক প্রোগ্রামিং এই জাতীয় জিনিস থাকতে পারে। এবার আজকে সেকশন ওর প্যাকেজটা কিরকম আছে। প্যাকেজটা কিরকম আছে সেটা হচ্ছে প্রথমে বলে রাখা প্রয়োজন। এই যে বললাম পার্ট এ এবং পার্ট বি, মনে রাখতে হবে তোরা যদি পার্ট এ ক্লিয়ার না করতে পারিস, তোরা যদি পার্ট এ ক্লিয়ার না করতে পারিস, পার্ট এ যেতে যদি তোরা যদি ব্যাক খেয়ে যাস, মানে পার্ট এ তে যদি তোরা আটকে যাস, তাহলে তোরা পার্ট বির জন্য এলিজেবল নোস। মানে তোরা যখন পরীক্ষা দিবি তোরা কোনো মতে বুঝতে পারবি না তোরা পার্ট এর চেয়ে পাস করেছিস না করিসনি। তোকে পরীক্ষা তোকে দুটোই দিতে হবে, পার্ট এটাও দিতে হবে একসাথে, পার্ট বিটাও একসাথে দিতে হবে, কারণ একসাথে 90 মিনিটস এর পরীক্ষা হচ্ছে। তুই উঠতে পারবি না, পার্ট এ পার্ট বি তোকে টানাই দিতে হবে। ঠিক আছে? পার্ট এ পার্ট বি তোরা টানা দিবি। তোরা যদি কিন্তু যখন খাতা চেক হবে, যখন তোর যখন কপি চেক হবে, মানে হয়তো সিবিটি বে সিবিটি মোডে হয়, যখন তোদের নাম্বার ক্যালকুলেট করা হবে, তোরা যদি পার্ট এ তে কাটা ক্লিয়ার না করতে পারিস, পার্ট এ পার্ট বি তোদের এলিজিবল হবে না, পার্ট বি তোদের গ্র্যান্ড করাই হবে না। পার্ট এ পাস করার পর পার্ট বিটা তখন দেখা হবে। যদি তোরা শুধুমাত্র পার্ট এটা পাস করতে পারিস, মানে শুধু ফাউন্ডেশন সেকশনটা যদি ক্লিয়ার করতে পারিস, তাহলে তোরা নিনজা প্যাকেজের জন্য এলিজিবল। তাহলে তোরা নিনজা প্যাকেজের ইন্টারভিউর জন্য এলিজিবল। এলিজিবল বলতে ইন্টারভিউর জন্য এলিজিবল। তারপর তোদের ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে। ইন্টারভিউর জন্য যারা যদি সেপারেট ভিডিও চাস, আমরা নিশ্চয়ই জানবো। তোদের যখন ইন্টারভিউ আসবে তখন আমরা সেপারেট ভিডিও নিশ্চয়ই জানবো। আহ, আপাতত তোমরা এক্সামের উপর ফোকাস করছি। তোরা ফাউন্ডেশন সেকশনটা ক্লিয়ার করলেই তোরা নিনজার ইন্টারভিউর জন্য এলিজিবল। পার্ট বিটা, পার্ট বি তে আছে আমাদের অ্যাডভান্স কোয়ান্ট এবং অ্যাডভান্স কোডিং। দেখ, এখানে একটা আমাদের বলে রাখার প্রয়োজন, অনেকেই অনেক রকম বলে, আমরা যেটা 100% ট্রু সেটাই তোদের সাথে শেয়ার করছি। প্রথমে যে কোডিং সেকশনে দুটো কোডিং থাকে, একটা বেসিক কোডিং, একটা অ্যাডভান্স কোডিং। দুটো কোডিং এর মধ্যে তুই যদি একটা সঠিকভাবে পুরো সবকটা টেস্ট কেস রান করতে পারিস, একটা পুরো যদি রান করতে পারিস, একটা যদি সম্পূর্ণভাবে রান করতে পারিস, পুরো ঠিক করতে পারিস, সবকটা টেস্ট কেস চলে গেল, তাহলে তোরা ডিজিটালের জন্য এলিজিবল। তাহলে তোরা ডিজিটালের জন্য এলিজিবল। যদি তোদের দুটোই কোড মিলে, দুটো কোডেরই সবকটা টেস্ট কেস রান হয়, তাহলে তোরা প্রাইমের জন্য এলিজিবল। আশা করছি বোঝাতে পারলাম। তোদের একটা মিললে ডিজিটাল, দুটো কোডই মিললে প্রাইম। এবার দাদা বলবি তোরা দাদা এইটা কি করতে আছে, অ্যাডভান্স কোয়ান্ট অ্যাডভান্স রিজনিং, এটা কি করতে আছে? দেখ, অনেক সময় অনেক শিফটে দেখা যায় যে এই দুটো কোডিংই শক্ত এসে গেছে। অনেক সময় দেখা যায় বেসিক এবং অ্যাডভান্স দুটো কোডিংই শক্ত এসে গেছে। তখন কিসের বেসিসে ডিজিটাল বা প্রাইম নির্ধারণ করা হয়, কিসের বেসিসে ডিজিটাল বা প্রাইম কাউন্ট করা হয়? তখন কাউন্ট করা হয় অবশ্যই ফাউন্ডেশন সেকশন তোকে ক্লিয়ার করতেই হবে। ফাউন্ডেশন সেকশন যদি ক্লিয়ার না করতে পারিস, তুই পার্ট বির জন্য এলিজিবলই নোস, অ্যাডভান্স সেকশনের জন্য এলিজিবলই নোস। পার্ট এ যদি ক্লিয়ার করতে পারিস, তখন যদি দুটো কোডিং কোশ্চেন শক্ত এসে যায়, তখন এই অ্যাডভান্স কোয়ান্টটা কাউন্ট করা হয়। যারা অ্যাডভান্স কোয়ান্টে বেশি নম্বর পাবি বা কাট অফ ক্লিয়ার করতে পারবি, তারা ডিজিটালের জন্য এলিজিবল। এবং কোডিং এ যারা একটা কোডিং বা কিছু টেস্ট কেস মেলাতে পারে, তারা প্রাইভেট জন্য এলিজিবল। এই হচ্ছে সিস্টেম। আশা করছি আমরা বোঝাতে পারলাম। তার মানে ফাউন্ডেশন সেকশন ইজ ম্যান্ডেটরি। পার্ট এ তোকে ক্লিয়ার করতেই হবে। তুই নিনজা চাস, ডিজিটাল চাস অথবা প্রাইম চাস, প্যাকেজ এখানে মেনশন করা আছে, তোরা প্যাকেজ গুলো দেখে নিতে পারিস। এখানে মনে রাখতে হবে, ধর তোরা প্রাইমের জন্য হলি এলিজেবল, ধর প্রাইমের জন্য এক্সাম পাস করে প্রাইমের জন্য এলিজেবল হতেই হলি, কিন্তু তোরা ইন্টারভিউ সময় অনেক সময় ডাউনগ্রেড হয়ে যাবে, হয়ে যায়। যদি তোদের ইন্টারভিউ মনের মতো না হয়, ইন্টারভিউ যদি একটু খারাপ যায়, তাহলে তোরা প্রাইম থেকে যদি ইন্টারভিউ মনে করে তোকে ডিজিটালে ডাউনগ্রেড করে দেবে, তাহলে সেটা কিন্তু করে দেয়। অনেক স্টুডেন্ট প্রাইম থেকে ডিজিটাল, প্রাইম থেকে নিনজা, ডিজিটাল থেকে নিনজাতে ডাউনগ্রেড হয়ে যায়। নিনজার আর ডাউনগ্রেড অপশন নেই, নিনজা থেকে ডাউনগ্রেড হলে রিজেক্ট হবে, এটাই ব্যাপার। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোদের আশা করছি তোরা সিলেবাস সম্বন্ধে পুরো ধারণা পেয়েছিস। মনে রাখতে হবে অন ক্যাম্পাসের জন্য, অন ক্যাম্পাসে সব কলেজ এলিজিবল নয় আমরা বললাম। অন ক্যাম্পাসের ক্ষেত্রে আমরা বললাম এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো তোদের বলেছি যে 60%, ওয়ান ব্যাকলগ, এইগুলো। কিন্তু অনেক কলেজের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা সব স্টুডেন্টের নাম পাঠায় না, তারা কিছু স্টুডেন্টের নাম পাঠায়। যে কলেজের ভালো প্লেসমেন্ট রিপোর্ট দেখাবে বলে তারা সব স্টুডেন্টের নাম পাঠায় না। তারা তাদের কলেজ থেকে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে খালি
তাদের সিটে পাঠায়, দেখ এটা আমাদের কাছে কিছু করার নেই। কলেজ তোদের অন ক্যাম্পাসের ক্ষেত্রে কলেজ যাদের নাম সিটে পাঠাবে তারাই এলিজেবল হবি। কলেজ যদি তোর নাম সিট সিট করে না পাঠায় এক্সেল সিটে জিসিএস কে, অন ক্যাম্পাসের জন্য তারা কোনোভাবেই এলিজেবল হবি না। কারণ কলেজের হাতে অন ক্যাম্পাসটা, অফ ক্যাম্পাসটা তোর হাতে, অফ ক্যাম্পাসটা সবাই এলিজেবল। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। অন ক্যাম্পাসে তোদের এই সামান্য সময়ের মধ্যেই হয়তো হয়ে যাবে, 2-3 মাসের মধ্যেই তোদের অন ক্যাম্পাসের এক্সামটা হয়ে যাবে। এটা হচ্ছে কথা। আর তারপর আছে আমাদের অ্যাপটিটিউডে কমপ্লিট সিলেবাসটা কি, আমরা তো বললাম নিউমেরিক্যাল, ভার্বাল এবং রিজনিং। নিউমেরিক্যাল, ভার্বাল, রিজনিং এর মধ্যে আছেটা কি? কোডিং সেকশনটা আমরা বলেছি। অ্যাডভান্স কোয়ান্ট রিজনিং তো একই পড়ে, নিউমেরিক্যালের মধ্যে শুধু কোয়েশ্চেনের লেভেলটা একটু আলাদা থাকে। অন ক্যাম্পাস আর অফ ক্যাম্পাসের মধ্যে আমি তোরা জিজ্ঞেস করবে তফাৎ কি, একটা তো সবাই এলিজেবল, কম্পিটিশন একটু অফ ক্যাম্পাসে অনেকটাই হাই থাকে। আর কোয়েশ্চেনের লেভেল অন ক্যাম্পাস অফ ক্যাম্পাসে একটু আলাদা হয়। ঠিক আছে, অ্যাপটিটিউডে কমপ্লিট সিলেবাস এখানে তোরা দেখতে পাচ্ছিস। আমরা সম্পূর্ণ হাতে আমরা তোদের জন্য লিখেছি। দেখ আমরা লিখেছি, দাঁড়া এক সেকেন্ড, তোদের জন্য আমরা অ্যাপটিটিউডের কমপ্লিট সিলেবাসটা আমরা হাতে লিখে তোদের জন্য নিয়ে এসেছি। তোদের এখানে অ্যাপটিটিউডের টোটাল কি কি টপিক আছে সম্পূর্ণভাবে লেখা আছে। তোদের এই জিনিসটা অনেকের কনফিউশন হয়, দাদা তুমি তো লিখে দিয়েছো নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ কোয়ান্ট, ভার্বাল অ্যাবিলিটি অর্থাৎ ইংলিশ, রিজনিং অর্থাৎ রিজনিং, এইগুলো তো নর্মাল, কিন্তু তার মধ্যে কি কি টপিক আছে আমরা সেটা কমপ্লিটলি তোদের জন্য সেপারেট করে লিখে এনে রেখেছি। তোরা যদি এই পিডিএফটা চাস আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদেরকে বলতে পারিস, আমরা নিশ্চয়ই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। কি কি আছে তোরা একটা আমরা ওভারভিউ করে যাচ্ছি। সেটা হচ্ছে দেখবি কোয়ান্টের মধ্যে যেমন পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, অ্যারিথমেটিক, ডিআই অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন, এই জিনিসগুলো আছে। ডিআই, প্রফিট লস রেশিও, টাইম এন্ড ওয়ার্ক, এইসব জিনিসপত্র আছে। সিম্পলিফিকেশন, কিছু দেখবি কিছু টপিক টিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা বলতে পারি হচ্ছে পার্সেন্টেজ, যেমন বলতে পারি সিম্পলিফিকেশন, যেমন বলতে পারি টাইম এন্ড ওয়ার্ক, যেমন বলতে পারি স্পিড, টাইম এন্ড ডিস্টেন্স, প্রফিট লস। এই কিছু টপিক টিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে আমাদের পড়তে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিজনিং। রিজনিং এর মধ্যে কি কি আছে, যেমন সিলজিজম, ব্লাড রিলেশন, ডেটা অ্যারেঞ্জমেন্ট, ভিজুয়াল স্প্যাটিয়াল রিজনিং অথবা ভেন ডায়াগ্রাম। অনেকে খুব কমপ্লেক্স করে সিলেবাসটা লিখে, আমরা সব থেকে সিম্পল যেটা সেভাবে লেখার চেষ্টা করেছি। তারপর ক্যালেন্ডার, কোডিং ডিকোডিং, এখানে যদি বলি যে দাদা কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো সিলজিজম ইম্পর্টেন্ট, ব্লাড রিলেশন ইম্পর্টেন্ট, কোডিং ডিকোডিং ইম্পর্টেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে একটা কোশ্চেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে বেশি কোশ্চেন তোরা দেখতে পাবি অ্যাডভান্স কোয়ান্টে। তোদের ফাউন্ডেশন সেকশনে খুব একটা সিটিং অ্যারেঞ্জমেন্টে কোশ্চেন থাকে না, সিটিং অ্যারেঞ্জমেন্টে কোশ্চেন থাকে অ্যাডভান্স সেকশনে। ঠিক আছে, তারপর আছে ভার্বাল। ভার্বালে কি কি আছে, ভার্বাল হচ্ছে যে ইংলিশ গ্রামার তোরা শিখেছিস সেগুলোই থাকে। যেমন হচ্ছে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, স্পটিং, প্যারা জাম্বলিং, সেন্টেন্স কমপ্লিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর্টিকেল প্রিপোজিশন, নাউন এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এর থেকে আরেকটা জিনিস থাকে সেটা আমরা হয়তো লিখে নিই, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। সেটা হচ্ছে কম্প্রিহেনশন বা আনসিন, যেটা আমরা ছোটবেলায় পড়তাম প্যাসেজ তুলে দেয় কম্প্রিহেনশন, সেই একটা জিনিস থাকে। আমরা এখানে হয়তো লিখতে ভুলে গেছি বা কিছু হবে, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছিস তোদের পুরোটা জিনিসটা। এখান থেকে যে যে ইম্পর্টেন্স আমরা সবকটা অবশ্যই বলিনি ইম্পর্টেন্ট, তার মধ্যে কিছু যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট আমরা বললাম। ঠিক আছে, এই হচ্ছে তোদের টোটাল কোয়ান্ট, রিজনিং এবং ভার্বালের সিলেবাস। দেখ এখানে আমরা একটা জিনিস তোদের জন্য পরিষ্কার করে ক্লিয়ার করে বলে দিতে পারি যে তোদের অনেকের মনে হচ্ছে যে অ্যাপটিটিউড তো খুব সোজা, অ্যাপটিটিউড আমরা করে নিতে পারো, কিন্তু অ্যাপটিটিউড একটু সময় সাপেক্ষ ব্যাপার। কারণ অ্যাপটিটিউড দেখ, তোরা তো জানিস যে কোনো সরকারি চাকরি পরীক্ষা বল, যে কোনো পরীক্ষাতে অ্যাপটিটিউড তো থাকে। অ্যাপটিটিউড তুই সারা জীবনে একবার করবি, সবসময় ওটা কাজে লাগবে। তো অ্যাপটিটিউড তো লাগবেই, তো অ্যাপটিটিউড তোকে পড়তে হবে। অ্যাপটিটিউড যদি তুই ক্লিয়ার না করতে পারিস, তুই কোনো কোম্পানি কোনো রাউন্ডই ক্লিয়ার করতে পারবি না। তাই অ্যাপটিটিউডটা এখন থেকে একটু একটু করে শুরু কর, তাহলে অ্যাপটিটিউডটা আস্তে আস্তে তোর গ্রিপটা শক্ত হয়ে যাবে। কারণ অ্যাপটিটিউড একদিনে করার বিষয়টা অ্যাপটিটিউড নয়। দেখ তোরা যারা ভালো একটু ইংলিশে, তাদের জন্য ভার্বালটা খুব একটা ম্যাটার করবে না, ভার্বালটা তোরা পাস করে যাবি, ভার্বালে কাট অফ ক্লিয়ার করে নিতে পারবি। কিন্তু রিজনিং আর কোয়ান্টটা কাট অফ ক্লিয়ার করতে একটু সমস্যা হবে, বেসিক্যালি কোয়ান্টটা। রিজনিংও তোরা একটু সময় দিলে রিজনিংটাও হয়ে যাবে, রিজনিংটাও খুব একটা শক্ত নয়। ভার্বালটা তো হয়েই যাবে। এবং কোয়ান্টটা, কোয়ান্টটা হচ্ছে একটু তোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, স্পিড ম্যাটার করে। তাই কোয়ান্টটা শক্ত হয় না, তোকে যদি সময় দেয় তুই প্রতিটা অঙ্ক করতে পারবি। কারণ অঙ্কের লেভেলটাকে ক্লাস 7 to 10 ওই লেভেলের অঙ্ক দেওয়া হয়, তুই প্রতিটা অঙ্ক করতে পারবি। কিন্তু মেন তোর কনস্ট্যান্ট হচ্ছে সময়। তোর কতক্ষণ সময় থাকে, 20টা কোয়েশ্চেন 25 মিনিট সময় থাকে, মানে প্রতি কোয়েশ্চেনের জন্য 1.5 মিনিট সামথিং সময়। ওই 1.5 মিনিট মতো তোকে করতে হবে, তাহলে বুঝতে পারছিস কতটা তোকে স্পিডে করতে হবে। এইটা এখানে মেন কনস্ট্যান্ট হচ্ছে টাইম, তোকে কত তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই যে আমরা যখন প্র্যাকটিস করবো তাদের টাইমটার দিকে ফোকাস করবি। শুধু সলভ প্রথমত তো সহজ সেই কনসেপ্টের উপর ফোকাস করবো, তারপর যাতে টাইমিংটা ফোকাস করি, যাতে টাইমটা আমরা ম্যানেজ করে দিতে পারি। এই গেল তোমাদের
তো সিলেবাস এবার আসি যে আমরা কোথা থেকে প্র্যাকটিস করব। আমরা তো পড়ে তোরা নিতে পারিস, পড়ে তোরা হয়তো নিবি। তোরা যদি চাস কি কোয়ান্ট রিজনিং ভার্বালের উপর তোরা যদি ভিডিও চাস, যে দাদা প্রতিটা টপিকের উপর বা ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে তাদের উপর যে ভিডিও আনো বা প্রতিটা টপিকের উপর ভিডিও আনো, তোরা যদি খুব বেশি ডিমান্ড থাকে তোরা যদি আমাকে জানাস যে এই টপিকস গুলোর উপর তোদের ভিডিও চাই বা কোয়ান্ট ভার্বাল রিজনিং এর উপর ভিডিও চাই, আমরা নিশ্চয়ই তার জন্য প্লেলিস্ট রেডি করার চেষ্টা করব, তোরা যদি ডিমান্ড করিস। ভিডিওটা শেষ করার আগে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আলোচনা করে দিই। সেটা হচ্ছে প্রথমে যে তোরা প্রতিটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করবি। যেহেতু আমাদের এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তাই তোরা প্রতিটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করবি, এটা যেন খেয়াল থাকে। হতে পারে তোরা সব কটা কোয়েশ্চেন করতে পারছিস না, ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। তুই প্রতিটা কোয়েশ্চেন শেষে অ্যাটেন্ড করবি। যখন তুই পারছিসও না, অপশান এলিমিনেট করে তুই অপশানে টিক মেরে আসবি। যেহেতু কোয়েশ্চেনে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাহলে এটা খুবই হেল্প করবে। এটা কিন্তু খেয়াল রাখবো, আমরা কোয়েশ্চেন কোনোটা ছেড়ে আসবো না। 20টা 25টা প্রত্যেকটা অ্যাটেন্ড করবো। যদি নাও পারি আন্দাজে তুক্কা মারবো, মানে আন্দাজটা একটু বুদ্ধি কাটিয়ে আন্দাজ করবো, মানে অপশান এলিমিনেট করে এইটা হবে না এটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে, তাহলে সেইটাই আন্দাজে অন্তত করে আসার চেষ্টা করবো, যেহেতু আমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। এই গেল 1 নম্বর। 2 নম্বর কথা, যে যেহেতু কোয়েশ্চেনে লেন্দি হয়, তাহলে একটা কোয়েশ্চেনের প্রতি বেশি সময় দেবো না। ধর একটা কোয়েশ্চেন হচ্ছে না, খুব লেন্দি দেখছিস অঙ্কটা, তুই ওটাকে ছেড়ে দিয়ে নেক্সট অঙ্কে চলে আসবি, সেটা সলভ করার চেষ্টা করবি। এগুলো খেয়াল রাখবি একটু। আর একটা অনেকের ক্ষেত্রে ডাউট থাকে যে দাদা যদি আমি অন ক্যাম্পাসে বসি, অফ ক্যাম্পাসের জন্য কি আমি বসতে পারবো? অফ ক্যাম্পাসের জন্য কি আমি এলিজিবল হবো? এটা দেখ, অনেকে অনেক রকম বলে। আমি আবারও যেটা সব থেকে 100% ট্রু, যেটা সব থেকে ঠিক, আমি সেটাই বলছি। অন ক্যাম্পাসে যদি বসিস তাহলে অফ ক্যাম্পাসের জন্য তুই এলিজিবল। কখন? যদি তুই অন ক্যাম্পাসে সিলেক্ট না হোস। তুই যদি অন ক্যাম্পাসে, ধর কথার কথা বলছি, নিনজা প্যাকেজের জন্য সিলেক্ট হলি, তুই কিন্তু অফ ক্যাম্পাসে আর বসতে পারবি না। সে তুই যদি মনে করলি যে না আমি অফ ক্যাম্পাসে প্রাইম করতে পারবো, কিন্তু সেটার জন্য তুই এলিজিবল নোস। তুই অন ক্যাম্পাসে যদি নিনজা পাস, ডিজিটাল পাস, প্রাইম পাস, দ্যাটস ফাইনাল। তুই পরবর্তীকালে সেটাকে আর চেঞ্জ করতে পারবি না, মানে যতক্ষণ না তুই কোম্পানিতে জয়েন করছিস তার আগে পর্যন্ত তুই সেটাকে চেঞ্জ করতে পারবি না। তুই যদি অন ক্যাম্পাসে কোনো একটাতে সিলেক্ট হয়ে যাস, তুই যদি ইন্টারভিউ অবধিও যাস কোনো ব্যাপার না, তাতেও অফ ক্যাম্পাসে বসতে পারবি। তুই যদি অন ক্যাম্পাসে তুই অফার লেটার পাস, তাহলে তুই অফ ক্যাম্পাসের জন্য এলিজিবল নোস। অন ক্যাম্পাসে যদি অফার লেটার না পাস, তাহলে তুই অবশ্যই অন ক্যাম্পাসে বসতে পারবি। দ্যাটস ফুল অ্যান্ড ফাইনাল। এটাই একদম 100% ট্রু। অনেকে অনেক রকম বলে, কিন্তু এটাই হচ্ছে ফাইনাল। আশা করছি বোঝাতে পারলাম। তোরা যদি ডিমান্ড করিস, তোরা কোথা থেকে পড়ে নেওয়ার পর প্র্যাকটিস কোথা থেকে করবি। তোদের এই ধরনের অনেক ওয়েবসাইট হয়, দেখ আমরা কিছু ওয়েবসাইট খুলে রেখেছি। অবশ্যই এগুলো কোনো কোনো ওয়েবসাইট গুলোই আমাদের স্পন্সর নয়, আমরা সম্পূর্ণ তোদের সুবিধার জন্য আমরা কিছু ওয়েবসাইট তোদের দিয়েছি। দেখ এখানে ফ্রি মক টেস্ট আছে, এখানে কোনো রকম তোদের পয়সা দিতে হবে না। এখানেও কিছু দেখ পয়সা দেওয়া আছে, কিন্তু তোদের পয়সা দেওয়া গুলো আমি সাজেস্ট একদমই করছি না। দেখ এখানে দুটো ফ্রি টেস্ট আছে, তোরা ফ্রি টেস্ট দিতে পারিস। অবশ্যই শুরুর দিকে নয়, শেষের দিকে, পরীক্ষার থাকার লাস্ট 1-2 দিনে তোরা ফ্রি মক টেস্ট গুলো দিতে পারিস, তাহলে তোদের স্পিডটাও ইনক্রিজ করবে, এই আর কি। এখানে দেখবি দুটো ফ্রি মক টেস্ট আছে, এখানে অনেক ফ্রি টেস্ট আছে, তোরা এগুলো সলভ করতে পারিস, ঠিক আছে। এছাড়াও প্রেপ ইনস্টা বলে একটা ওয়েবসাইট হয়। অবশ্যই কোনো ওয়েবসাইট যেগুলো বলছি সেগুলো কোনোটাই স্পন্সার নয়, তোদের যদি ইচ্ছে হয় তোরা যাবি, না হলে যাবি না। প্রেপ ইনস্টা বলে একটা ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটটাও তোরা ফলো করতে পারিস, প্রেপ ইনস্টা। সেখানেও অনেক অ্যাপটিটিউডের ভান্ডার আছে, তোরা সেখান থেকেও অ্যাপটিটিউডের প্রচুর প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আছে, সেখান থেকেও তোরা মনের আলোতে কোয়েশ্চেন সলভ করতে পারিস। এগুলো তোর বেসকে আরো স্ট্রং করবে, এই হলো ব্যাপার। মনে রাখতে হবে এই অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস সম্বন্ধে আমরা ডিটেলস এ ধারণা দিয়েছি। সেম সিলেবাস থাকে অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস, কোনো ব্যাপার নয়। তোরা প্রিপারেশন কর। তোদের যদি কোনো আরো ডাউট থাকে তোরা আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস, এবং তোরা যদি চাস এই ভিডিও গুলো আমরা নিয়ে আসি, সেটাও তোরা কমেন্ট সেকশনে বলতে পারিস। তোদের কোন কোন কলেজ, তোরা নিজেদের কলেজ এলিজিবল নাকি, সেটা আমাকে তোরা কমেন্ট সেকশনে জানাতে পারিস। তোরা নিজেদের কলেজ এলিজিবল না এলিজিবল না সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারিস। ওকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কর, কমেন্ট কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। যদি তোদের মনে কোনো ডাউট থাকে তোরা কমেন্টে আমাদের জিজ্ঞেস করতে পারিস। ভিডিওটা যাদের তোদের বন্ধুদের দরকার তাদের কাছে বেশি বেশি করে শেয়ার কর, যাদের এই জিনিসটা নিয়ে কনফিউশন আছে। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। আর কংগ্রাচুলেশনস, আমরা 1K সাবস্ক্রাইবার হিট করেছি। থ্যাংক ইউ বলে তোদের ছোটো করবো না একদমই, কারণ আমরা 0 থেকে 1K সাবস্ক্রাইবার হিট করার পিছনে তোদের অবদানই অনস্বীকার্য। তোরাই আমাদেরকে 0 থেকে 1000 সাবস্ক্রাইবার নিয়ে এসেছিস। তোদের চ্যানেল, তোরাই শেয়ার করেছিস, লাইক করেছিস, কমেন্ট করেছিস, করে আমাদেরকে আরও মোটিভেট করেছিস এই ধরনের কন্টেন্ট আরও ডেলিভার করার জন্য।
কোনোভাবেই থ্যাংক ইউ তোদের জানানো উচিত নয়। তোরাই তোদের চ্যানেলকে তোরা 0 থেকে 1000 সাবস্ক্রাইব করেছিস, এই জন্য তোদেরকেই আমরা কংগ্রাচুলেশন বললাম। তোরা এই চ্যানেলটাকে আরও গ্রো কর। 0 থেকে তোরা 1000 সাবস্ক্রাইবার করেছিস, পরে আমরা 10,000ও হিট করতে চাই। আমরা জানি যে তোরা আমাদের আগেও পাশে ছিলিস, এখনও পাশে থাকবি। এইভাবে আমরা একসাথে এই ধরনের ফ্রি কন্টেন্ট বাংলায় আরও ডেলিভার করার চেষ্টা করব। ওকে, चल मिलते हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.